আসসালামু আলাইকুম সবাইকে। ডিফারেন্সিয়েশন ফর বিগিনার্স সিরিজের প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে যাওয়ার কথা যে আমরা আজকে লিমিট নিয়ে পড়াশোনা করতে যাচ্ছি। ক্যালকুলাসের একেবারে ফান্ডামেন্টাল একটা টপিক এটা। তো ক্লাসের শুরুতে তোমাদেরকে এই সিরিজটা নিয়ে কিছু কথা বলে রাখা দরকার। এই সিরিজটায় আমরা বেসিক্যালি ডিফারেন্সিয়েশনকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে অ্যাপ্রোচ করার চেষ্টা করব। তাই যারা একেবারে অ্যাবসলিউট বিগিনার্স তারাও নিঃসন্দেহে এই সিরিজটা কন্টিনিউ করতে পারবা। আর এই সিরিজের প্রত্যেকটা টপিক শেষে তোমাদের জন্য ডেডিকেটেড প্র্যাকটিস প্রোভাইড করা হবে, যাতে ওই টপিক রিলেটেড তোমাদের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা প্রপারলি ডেভেলপ করে। ওকে, আর অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে যে স্লাইডগুলো আমি ইউজ করব সেগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে এই প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশনের ফার্স্ট পিন কমেন্টে। ওকে, আচ্ছা চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। ক্লাসটা আমি শুরু করতে চাই বেসিক্যালি দুটা কোয়েশ্চেন দিয়ে। দেখো, দুইটা কোয়েশ্চেন আমি মার্জ করে লিখতেছি। তো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে ভাই, হোয়াট ইজ লিমিট? হোয়াট ইজ লিমিট? ওকে, অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে অ্যান্ড হোয়াট ডাজ ইট অ্যাকচুয়ালি ডু? হোয়াট ডাজ ইট অ্যাকচুয়ালি ডু? ওকে, এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। সো প্রথম কোয়েশ্চেনটার দিকে যদি একটু আলোকপাত করি, তাহলে এই প্রথম কোয়েশ্চেনটার অ্যান্সার হিসেবে আমি বলবো জাস্ট আজকের এই ক্লাসটার জন্য তোমাদের বোঝানোর সুবিধার্থে, ঠিক আছে, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি লিমিটকে একটা ম্যাথমেটিক্যাল অপারেটর হিসেবে ক্লাসিফাই করতেছি। লিমিটকে কি করতেছি? একটা ম্যাথমেটিক্যাল অপারেটর হিসেবে ক্লাসিফাই করতেছি। যদিও লিমিট প্রকৃতপক্ষে কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল অপারেটর না, এটা একটা আইডিয়া, এটা একটা কি বলতো, একটা ধারণা, একটা কনসেপ্ট। ঠিক আছে, একটা ধারণা, একটা কনসেপ্ট। ওকে, বাট বেসিক্যালি আজকের এই ক্লাসটার জন্য আমি লিমিটকে একটা ম্যাথমেটিক্যাল অপারেটর হিসেবে ক্লাসিফাই করতেছি তোমাদের বোঝানোর জন্য। তোমাদের বোঝানোটা ইজি হয় যখন তোমরা লিমিটকে একটা অপারেটর হিসেবে বিবেচনা করবা, তখন জিনিসটা ভিজুয়ালাইজ করা বা ফিল করাটা একটু ইজি হয়। ঠিক আছে, ফিল করাটা ইজি হয়। ওকে, এখন যদি দ্বিতীয় কোয়েশ্চেনটার দিকে একটু আলোকপাত করি, সেকেন্ড কোয়েশ্চেনটার কাছে যদি একটু যাই, তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সার হিসেবে আমি বলবো লিমিট বেসিক্যালি দুইটা কাজ করে। কি করে? লিমিট মূলত দুইটা কাজ। প্রথম হচ্ছে যে লিমিট ডিফারেন্সিয়েশনকে ডিফাইন করে। কি করে? ডিফাইন্স ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনকে কি করে বলো তো? ডিফাইন করে। ঠিক আছে, ওকে। অ্যান্ড সেকেন্ড যে কাজটা করে সেটা হচ্ছে কোন একটা গিভেন ফাংশন লেটস সে এফ অফ এক্স, কোন একটা গিভেন ফাংশনের লিমিটিং ভ্যালু বের করে। কি করে? লিমিটিং ভ্যালু বের করে, অবশ্যই একটা শর্ত সাপেক্ষে, একটা কন্ডিশনের উপর ভিত্তি করে কি করে বলতো? কোন একটা গিভেন ফাংশনের লিমিটিং ভ্যালু বের করে দেয়। ওকে, ঠিক আছে ভাই, বুঝলাম। লিমিট মূলত এই দুইটা কাজই করে। লিমিট এই দুইটা কাজই মূলত করে থাকে মূলত। তো প্রথম কাজটা আমরা সামনের ক্লাসে দেখব। দুই তিনটা ক্লাস পরে যখন আমরা ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা শুরু করব, তখন আমরা দেখব যে অ্যাকচুয়ালি লিমিট কিভাবে ডিফারেন্সিয়েশনকে ডিফাইন করে। বাট আমাদের আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয় হবে এই দ্বিতীয় কাজটা। ঠিক আছে, কোন একটা ফাংশন, কোন একটা গিভেন ফাংশনের লিমিটিং ভ্যালু আসলে লিমিট অপারেটরটা কিভাবে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে বের করে দিচ্ছে কোন একটা শর্ত সাপেক্ষে, সেটাই আমরা দেখব। আর সামনের ক্লাসে আমরা এটা রিলেটেড প্রবলেম সলভ করব। লিমিট রিলেটেড বেশ কয়েকটা প্রবলেমস আছে, সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। তাহলে আমি তোমাদেরকে যদি এখন একটা ফ্লো চার্টের মাধ্যমে লিমিটের পুরো ওয়ার্ক ফ্লোটা যদি একটু সাম আপ করি, তাহলে দেখো তো শুরুতে আমি কি বলছি? লিমিটকে আমি কি হিসেবে ক্লাসিফাই করছি? একটা ম্যাথমেটিক্যাল অপারেটর হিসেবে ক্লাসিফাই করছি, তাই না? একটা ম্যাথমেটিক্যাল অপারেটর হিসেবে ক্লাসিফাই করছি। আচ্ছা, ঠিক আছে। এখন আমাকে বলো তো যে অপারেটররা কি করে? ম্যাথমেটিক্যাল অপারেটররা কি করে? একটা অপারেশন পারফর্ম করবে, তাই না? খুবই স্বাভাবিক ব্যাপার, অপারেশন পারফর্ম করবে। ওকে, এই অপারেশনটা কার উপর পারফর্ম করবে? কোন একটা গিভেন ফাংশনের উপর।
অবশ্যই কোনো একটা গিভেন ফাংশনের উপর অপারেশন পারফর্ম করার মাধ্যমেই তো আমরা কি পাচ্ছি, লিমিটিং ভ্যালু পাচ্ছি, তাই না? তাহলে একটা গিভেন ফাংশনের উপর কি করবে, অপারেশন পারফর্ম করবে। খুব ভালো। এবং এই অপারেশন পারফর্ম করার পরে আমরা যে এন্ড রেজাল্টটা পাবো সেটাই কি হবে, আমাদের লিমিটিং ভ্যালু। আচ্ছা, আগের স্লাইডে দেখো তো, আমি তোমাদেরকে কি বলছিলাম যে একটা শর্ত সাপেক্ষে, একটা কন্ডিশনের সাপেক্ষে আমরা লিমিটিং ভ্যালু পাচ্ছি, তাই না? একটা শর্ত সাপেক্ষে আমরা কি পাচ্ছি, লিমিটিং ভ্যালু পাচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের কন্ডিশনটা কি করতে হবে, ইনক্লুড করতে হবে। কন্ডিশন ছাড়া কি কোনো একটা ফাংশনের লিমিটিং ভ্যালু বের করা পসিবল? অবশ্যই না। লিমিট তো আর এমন তো না যে কোনো একটা ফাংশনের উপর তুমি একটা ফাংশন ফিট করা বা র্যান্ডম করে একটা ফাংশন, আমাদের লিমিট অপারেটরটাও কি করবে, কোনো একটা র্যান্ডম অপারেশনের মাধ্যমে লিমিটিং ভ্যালু বের করবে, এমন তো আর না। এটা একটা শর্ত সাপেক্ষে লিমিটিং ভ্যালু বের করে দেবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে, এতটুকু আপাতত গ্রাস্প করার চেষ্টা করো, এতটুকু আপাতত ফিল করার চেষ্টা করো। আচ্ছা, এই ফ্লো চার্টটার দিকে তুমি যদি একটু মনোযোগ দিয়ে তাকাও, তাহলে কি দেখতে পাচ্ছ বলো তো, যে আমাদের লিমিট অপারেটরটা বেসিক্যালি দুইটা জিনিস ইনপুট হিসেবে নিচ্ছে। কি করতেছে, লিমিট অপারেটরটা বেসিক্যালি দুইটা জিনিস ইনপুট হিসেবে নিতেছে। একটা হচ্ছে কি বলতো, একটা ফাংশন, একটা গিভেন ফাংশন, আর একটা কি বলতো, কন্ডিশন। একটা ফাংশন আর একটা কন্ডিশন, এই দুইটা জিনিস যখন তুমি লিমিট অপারেটরটাকে ফিট করাবা, তখন সে আউটপুট হিসেবে কি দেওয়ার চেষ্টা করবে, একটা লিমিটিং ভ্যালু দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আউটপুট হিসেবে একটা লিমিটিং ভ্যালু দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, ওকে, এতটুকু বুঝলে চলবে আপাতত। এই পুরো ফ্লো চার্টটা এতক্ষণ পর্যন্ত যা যা গেজাইছি, এই ফ্লো চার্ট থেকে শুরু করে এই প্রথম স্লাইডে যা যা বলছি, কোনো কিছু যদি মাথায় আপাতত নাও ঢোকে, আপাতত জাস্ট এতটুকু মাথায় রাখো যে আমাদের এই লিমিট অপারেটরটা কি করতেছে, দুইটা জিনিস ইনপুট হিসেবে নিতেছে। একটা হচ্ছে কি, একটা গিভেন ফাংশন, আর সেই সাথে কি, একটা কন্ডিশন। এই দুইটা জিনিস আপাতত মাথায় রাখো। ঠিক আছে, আচ্ছা। এখন চলো, এতক্ষণ তো আমরা কথায় কথায় জিনিসটা বোঝার চেষ্টা করছি, তাই না? এখন চলো আমরা জিনিসটাকে একটু ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করার চেষ্টা করি। এই পুরো ফ্লো চার্টটার মেকানিজমকে আমরা ম্যাথমেটিক্যালি একটু বোঝার চেষ্টা করি। তো আমরা এখন বেসিক্যালি লিমিটের সিনট্যাক্স দেখতে যাচ্ছি, সিনট্যাক্স অফ লিমিট। ওকে, সিনট্যাক্স অফ লিমিট, খুব ভালো কথা। আচ্ছা, লিমিটের সিনট্যাক্সের ক্ষেত্রে সবার আগে আমাদেরকে ছোট্ট করে একটা জিনিস লিখতে হয়। শুরুতে আমাদেরকে ছোট্ট করে লিম কথাটা লিখতে হবে। কি করতে হবে বলতো, লিম কথাটা লিখতে হবে, LIM, লিম। এই এলটা ছোট হাতের হবে অবশ্যই। লিম কথাটা লেখার মাধ্যমে কি হলো, আমরা লিমিট অপারেটরটাকে কল করছি। কি করছি, লিমিট অপারেটরটাকে কল করছি। আচ্ছা, দেখো তো আগের স্লাইডে কি বলছিলাম, যে লিমিট অপারেটরটা ইনপুট হিসেবে দুইটা জিনিস নিতেছে, একটা কি, একটা গিভেন ফাংশন, আর একটা ক্যারেক্টার কন্ডিশন, তাই না? তো ধরায় দাও এক হাতে, লিমিটের এক হাতে একটা গিভেন ফাংশন ধরায় দাও, আর এক হাতে কি করো, কন্ডিশন ধরায় দাও। এই কন্ডিশনটা অলওয়েজ কি হয়, লিমিটের ঠিক নিচ বরাবর বসাইতে হয়। ওকে, কন্ডিশনটা লিম কথাটার একদম ঠিক নিচ বরাবর বসাইতে হয়, আর f(x) ফাংশনটা যেটা গিভেন ফাংশন, সেটা ঠিক লিম কথাটার পাশে বসবে। অ্যান্ড আউটপুট হিসেবে আমরা কি পাবো, একটা লিমিটিং ভ্যালু পাবো। এই হচ্ছে আমাদের লিমিটের সিম্পল সিনট্যাক্স, এটাই আমাদের স্ট্যান্ডার্ড সিনট্যাক্স। অনেকে আবার লিম কথাটার জায়গায় এলটি লেখে। ঠিক আছে, অনেকে আবার লিম কথাটার জায়গায় এলটি লেখে। এল বড় হাতে, টি ছোট হাতে, দুটা পাশাপাশি বসাতে হয়, অ্যান্ড বাদ বাকি সব সেম থাকে। বাদ বাকি জাস্ট অ্যাজ ইউজুয়াল এই লিম, এই এই প্রথম সিনট্যাক্সে যা যা দেখছি হুবহু সেম জিনিস থাকবে। এখানে পাশে কি বসবে, একটা ফাংশন, এবং এলটি কথাটার ঠিক নিচে কি বসবে, কন্ডিশন, এন্ড আউটপুট হিসেবে আমাদের লিমিটিং ভ্যালু। দ্যাটস ইট। এই দুইটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সিনট্যাক্স অফ লিমিট। এই দুইটাই কি বলতো, স্ট্যান্ডার্ড ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ লিমিট। তুমি দুইটার যে কোনো একটা ইউজ করতে পারো, তোমার যেটা মন চায় তুমি সেটা ইউজ করো। ওকে, আচ্ছা, এতক্ষণ ধরে যে আমি এই যে দেখো লিমিটিং ভ্যালু এবং কন্ডিশন নিয়ে আলাপ করতেছি, তোমাদেরকে তো লিমিট এবং কন্ডিশন, মানে লিমিটিং ভ্যালু এবং কন্ডিশনের ভিজুয়ালাইজেশনের প্রয়োজন।
আমি যে তোমাদেরকে এতক্ষণ ধরে বলতেছি কন্ডিশন কন্ডিশন কন্ডিশন, শর্ত সাপেক্ষে লিমিটিং ভ্যালু আসতেছে, তো সেই শর্ত জিনিসটা আসলে দেখতে কেমন? এই শর্ত সাপেক্ষ, এই শর্ত জিনিসটা আসলে কোন একটা ফাংশনের উপর কিভাবে প্রভাব বিস্তার করে, এবং সেই শর্ত সাপেক্ষে কিভাবেই বা লিমিট অপারেটরটা আমাদেরকে লিমিটিং ভ্যালু বের করে দিতেছে, এই শর্ত জিনিসটাকে আমরা আসলে কিভাবে এক্সপ্রেস করি ম্যাথমেটিক্যালি, সেটা এখন আমরা একটু দেখবো। ঠিক আছে, কিভাবে লিমিট, মানে লিমিটিং ভ্যালুটা কিভাবে আলটিমেটলি কন্ডিশনের উপর ডিপেন্ডেন্ট, সেটা আমরা এখন একটু দেখবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ম্যাথমেটিক্যালি কন্ডিশন জিনিসটাকে আমরা এভাবে এক্সপ্রেস করি। লিমিটের ক্ষেত্রে ম্যাথমেটিক্যালি কন্ডিশন জিনিসটাকে আমরা এভাবে এক্সপ্রেস করি। ওকে, এটা তো আমাদের ভেরিয়েবল, এটা আমাদের কি বলতো একটা কনস্ট্যান্ট ভ্যালু। আচ্ছা, এই স্পেশাল সিম্বলটাকে আমরা বলি টেন্ডস টু সিম্বল। কি বলি বলতো? টেন্ডস টু সিম্বল। ওকে, এই সিম্বলটার মানে হচ্ছে টেন্ডস টু। আচ্ছা ঠিক আছে, এই টেন্ডস টু কথাটার মানে হচ্ছে অ্যাপ্রোচ করা। কি করা? টেন্ডস টু কথাটার মানে হচ্ছে কি বলতো? অ্যাপ্রোচ করা। ঠিক আছে, অ্যাপ্রোচ করা। তাহলে এই পুরো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাকে আসলে কিভাবে পড়া হয়? এই পুরো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাকে পড়া হয় এক্স টেন্ডস টু এ। কি বলতো? এক্স টেন্ডস টু এ। আচ্ছা, আমি কি বলছি? টেন্ডস টু মানে কি? অ্যাপ্রোচ করা। তাহলে এই এক্সপ্রেশনটার মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে এক্স আসলে এ কে কি করতেছে বলতো? অ্যাপ্রোচ করতেছে। এক্স কি করতেছে? এ কে অ্যাপ্রোচ করতেছে। এক্স ইজ অ্যাপ্রোচিং এ। এক্স কি করতেছে বলতো? এ কে অ্যাপ্রোচ করতেছে। সো এক্স টেন্ডস টু এ, এই এক্সপ্রেশনটার আলটিমেটলি মানে কি? এক্সপ্রেশনটার সারমর্ম কি? যে আমাদের এক্স কি করতেছে? একে অ্যাপ্রোচ করতেছে। ঠিক আছে, এক্স কি করতেছে? একে অ্যাপ্রোচ করতেছে। আচ্ছা, খুব ভালো কথা। এখন কোশ্চেন হচ্ছে যে ভাইয়া, ম্যাথমেটিক্সে তাহলে অ্যাপ্রোচ করার মানেটা কি? ম্যাথমেটিক্সে অ্যাপ্রোচ করাটার মানে কি? আপনি তো বললেন টেন্স টু এর মানে হচ্ছে অ্যাপ্রোচ করা, কিন্তু অ্যাপ্রোচ করা জিনিসটার মানেটা অ্যাকচুয়ালি কি? ম্যাথমেটিক্সে অ্যাপ্রোচ জিনিসটার খুব স্পেসিফিক একটা মানে আছে। ঠিক আছে, অ্যাপ্রোচ কথাটার খুব স্পেসিফিক একটা মানে আছে। এই যে এক্সপ্রেশনটা যে আমি এখানে লিখছি, এটার মাধ্যমে আমি কি বলছি বলতো? এটাকে কি পড়া হয়? এক্স টেন্স টু এ, তাই না? এবং এর সারমর্মটা অ্যাকচুয়ালি কি? যে এক্স কি করতেছে? একে অ্যাপ্রোচ করতেছে। আচ্ছা, খুব ভালো কথা, এক্স একে অ্যাপ্রোচ করতেছে। এখন এই অ্যাপ্রোচ কথাটার মাধ্যমে আমরা বুঝাই যে এক্স ভেরিয়েবলটা, এই এক্স ভেরিয়েবলটা কি করতে চাচ্ছে? এর খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছে। কি করতেছে? এ এর খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু এক্স কি করতে পারবে না? এ কে কখনোই টাচ করতে পারবে না। ঠিক আছে, এক্স কি করতে পারবে না? এ কে কখনোই টাচ করতে পারবে না। খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে, খুব কাছাকাছি যাবেও, কিন্তু এ কে কখনোই কি করতে পারবে না? এক্স টাচ করতে পারবে না। টাচ করতে পারা, টাচ করতে না পারা মানে কি? টাচ করতে না পারা মানে হচ্ছে যে এক্স কখনোই এ এর সমান হবে না। এক্স কখনোই কি হবে না? এ এর সমান হইতে পারবে না। এটা হচ্ছে টাচ না করতে পারার মানে। ওকে, আচ্ছা, জিনিসটাকে আমি আরেকটু ইলাবোরেটলি এক্সপ্লেন করি। হুম, ধরো এ একটা এক্সপ্রেশন, ওটাকে আমরা কি পড়বো? এক্স টেন্স টু থ্রি, তাই না? এক্স টেন্স টু থ্রি। এক্স টেন্স টু থ্রি এর মানে কি? যে এক্স কি করতেছে? থ্রি কে অ্যাপ্রোচ করতেছে। আচ্ছা, অ্যাপ্রোচ করার মানে কি? অ্যাপ্রোচ করার মানে হচ্ছে যে এক্স ভেরিয়েবল, আমাদের এই এক্স ভেরিয়েবলটা কি করতেছে? থ্রি এর খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা, থ্রি এর খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছে। ওকে, কিন্তু এক্স কি কখনো আদতেও থ্রি কে টাচ করতে পারবে? না, পারবে না ভাই, পারবে না। অর্থাৎ টাচ না করতে পারা মানে কি? যে এক্স কখনোই থ্রি এর সমান হবে না। এক্স উইল নেভার বি ইকুয়ালস টু থ্রি। ওকে, এক্স উইল নেভার বি ইকুয়ালস টু থ্রি। এটা হচ্ছে টাচ না করতে পারার মানে। ওকে, এখন এই টাচ না করতে পারা, এই অ্যাপ্রোচ করা, এটাকে আমি আরেকটু তোমাদেরকে সংখ্যা রেখার মাধ্যমে ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করি। আমি একটা সংখ্যা রেখা আঁকাই। এটা ধরো আমাদের একটা সংখ্যা রেখা। ওকে, এটা আমাদের সংখ্যা রেখা। এখানে থ্রি এখানে পজিশনড, থ্রি আমাদের এখানে প্লেসড। ওকে, সে প্লেসমেন্ট এখানে। আচ্ছা, আমি যদি থ্রি এর খাড়া বরাবর একটা ইমাজিনারি লাইন ড্র করি, এই মনে করো আমাদের একটা ইমাজিনারি লাইন। ওকে, এই আমাদের একটা ইমাজিনারি লাইন আছে।
এই সাইডটা আমাদের লেফট হ্যান্ড সাইড, এই সাইডটা আমাদের রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এই যে এক্স যে 3 কে অ্যাপ্রোচ করতেছে, এক্স আসলে 3 কে, শুধু 3 কে না, যে কোনো কনস্ট্যান্ট ভ্যালুকে এক্স চাইলে 2 ভাবে অ্যাপ্রোচ করতে পারে। কয় ভাবে? 2 ভাবে অ্যাপ্রোচ করতে পারে। এক্স কি করতে পারে? তো যে কোনো কনস্ট্যান্ট ভ্যালুকে অ্যাকচুয়ালি 2 ভাবে অ্যাপ্রোচ করতে পারে। আচ্ছা, এখানে দেখো তো, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, এখন আমি যে বললাম যে ভাই এটা কি করতে পারে, আমাদের এক্স ভেরিয়েবলটা যে কোনো কনস্ট্যান্ট ভ্যালুকে 2 ভাবে অ্যাপ্রোচ করতে পারে। আচ্ছা, আমরা দেখো তো এই 3 কে একবার এই দিক থেকে এবং আরেকবার এই দিক থেকে অ্যাপ্রোচ করতে পারি কিনা। দেখো 3 এর কাছাকাছি যাওয়ার উপায় কি? 2টা না? এই 2 ভাবেই আমরা অ্যাকচুয়ালি 3 এর খুব কাছাকাছি যাইতে পারতেছি, তাই না? আমরা একবার এই দিক থেকে 3 এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি, আর একবার এই দিক থেকে 3 এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি, রাইট? এটাই তো, তাই না? আচ্ছা, সো এক্স কি করতেছে? আলটিমেটলি এই দুই উপায় অবলম্বনের মাধ্যমেই কি করতেছে? 3 কে অ্যাপ্রোচ করার চেষ্টা করতেছে। ওকে, 3 কে অ্যাপ্রোচ করার চেষ্টা করতেছে এই 2 হবে। আচ্ছা, যখন আমাদের এক্স ভেরিয়েবলটা এই 3 কে লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করার চেষ্টা করবে, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড থেকে যখন আমাদের ভেরিয়েবলটা এই 3 কে অ্যাপ্রোচ করার চেষ্টা করবে, তখন আমরা একটা লিমিটিং ভ্যালু পাবো। কি পাবো বলতো? একটা লিমিটিং ভ্যালু পাবো। কি পাবো? একটা লিমিটিং ভ্যালু পাবো, এবং সেই লিমিটিং ভ্যালুটাকে আমরা বলি লেফট হ্যান্ড লিমিট। কি বলি? লেফট হ্যান্ড লিমিট। ওকে, কি বলি? লেফট হ্যান্ড লিমিট। আচ্ছা, যখন আবার অন দি আদার হ্যান্ড, যখন আমরা রাইট সাইড থেকে 3 কে অ্যাপ্রোচ করার চেষ্টা করব, যখন আমরা রাইট সাইড থেকে 3 এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করব, তখন আমরা আরেকটা লিমিটিং ভ্যালু পাই। সেই লিমিটিং ভ্যালুটাকে আমরা বলি রাইট হ্যান্ড লিমিট। কি বলি? রাইট হ্যান্ড লিমিট। ওকে, একটা বুঝলে আরেকটা বুঝে যাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, সো দেখো, লেফট হ্যান্ড সাইড থেকে আমরা অ্যাপ্রোচ করলে কি পাচ্ছি? একটা লিমিটিং ভ্যালু পাচ্ছি। লেফট হ্যান্ড সাইড থেকে যখন আমরা এই 3 কে অ্যাপ্রোচ করার চেষ্টা করতেছি, তখন একটা কি পাচ্ছি? তখন আমরা একটা লিমিটিং ভ্যালু পাচ্ছি, যেটার নাম আমরা দিতেছি লেফট হ্যান্ড লিমিট। আচ্ছা, যখন আমরা রাইট সাইড থেকে অ্যাপ্রোচ করার চেষ্টা করতেছি, তখন আরেকটা লিমিটিং ভ্যালু পাচ্ছি, যেটাকে আমরা বলতেছি রাইট হ্যান্ড লিমিট। এই দুইটা জিনিস আপাতত জাস্ট মাথায় রাখো। ওকে, লেফট হ্যান্ড লিমিট কি জিনিস এবং রাইট হ্যান্ড লিমিট কি জিনিস আশা করি বোঝা গেছে। যে লেফট হ্যান্ড সাইড থেকে যখন আমরা কোন একটা কনস্ট্যান্ট ভ্যালুকে অ্যাপ্রোচ করার চেষ্টা করতেছি, তখন যে লিমিটিং ভ্যালু পাই সেটাই কি? লেফট হ্যান্ড লিমিট। এবং যখন আমরা রাইট সাইড থেকে সেই একই কনস্ট্যান্ট ভ্যালুকে অ্যাপ্রোচ করার চেষ্টা করি, তখন যে লিমিটিং ভ্যালুটা পাই সেটাকে আমরা কি বলতেছি? রাইট হ্যান্ড লিমিট। ওকে, ওকে, ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এতটুকু জাস্ট মাথায় রাখবো। ওকে, লেফট হ্যান্ড লিমিট নিয়ে রাইট হ্যান্ড লিমিট নিয়ে সামনে আমি অনেক গেজাবো। লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের কনসেপ্ট আমাদের সামনে অনেক কাজে দেবে। তো আপাতত জাস্ট মাথায় রাখো যে লেফট হ্যান্ড লিমিট দিয়ে আমরা কি বোঝাচ্ছি, রাইট হ্যান্ড লিমিট দিয়ে কি বোঝাচ্ছি, এই দুইটা জিনিস জাস্ট মাথায় রাখো। ওকে, এখন এটা নিয়ে খুব মাথা ঘামানোর দরকার নেই, এক্সপ্লেন করবো আমি সামনে। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো কথা। এখন একটু লক্ষ্য করো তো, বলো তো 3 এর লেফট হ্যান্ড সাইডে, আমি একটা ডিফারেন্ট কালি নেই, ব্লু নেই। আচ্ছা, 3 এর লেফট হ্যান্ড সাইডে, এই 3 এর লেফট হ্যান্ড সাইডে তুমি যদি একটু তাকাও, এই 3 এর লেফট হ্যান্ড সাইডে যে নাম্বারগুলো এক্সিস্ট করে বা যে কনস্ট্যান্ট ভ্যালুসগুলো এক্সিস্ট করে, সেগুলো কি বলতো? 3 এর চেয়ে ছোট না? সেগুলো কি 3 এর চেয়ে ছোট না? অবশ্যই, সেগুলো অবশ্যই 3 এর চেয়ে ছোট, রাইট? আর আমাদের রাইট হ্যান্ড সাইডে যে নাম্বারগুলো এক্সিস্ট করে, সেটা অবশ্যই কি 3 এর চেয়ে বড়, তাই না? সেগুলো কি বলতো? 3 এর চেয়ে বড়, তাই না? 3 এর চেয়ে বড়। আচ্ছা, তার মানে যখন আমরা 3 কে যখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করার চেষ্টা করতেছি, তার মানে অ্যাকচুয়ালি কি? তার মানে হচ্ছে যে আমরা 3 কে বেসিক্যালি 3 এর চেয়ে ছোট কিন্তু খুব কাছের একটা সংখ্যার মাধ্যমে অ্যাপ্রোচ করার চেষ্টা করতেছি। আই রিপিট, যখন আমরা 3 কে লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করার চেষ্টা করতেছি, এর মানে হচ্ছে, মনোযোগ দিয়ে শোনো, এর মানে হচ্ছে যে আমরা 3 এর চাইতে ছোট কিন্তু 3 এর খুব কাছের একটা সংখ্যা, 3 এর খুব কাছের একটা সংখ্যার মাধ্যমে কি করতেছি বলো তো? অ্যাপ্রোচ করার চেষ্টা করতেছি। কি করতেছি? অ্যাপ্রোচ করার চেষ্টা করতেছি। মানে কি? কাছে যাওয়ার চেষ্টা করতেছি। ওকে, 3 এর চেয়ে ছোট
কিন্তু খুব কাছের একটা সংখ্যার মাধ্যমে কি করতেছি, অ্যাপ্রোচ করার চেষ্টা করতেছি। আচ্ছা বলো তো 3 এর চাইতে ছোট কিন্তু 3 এর খুব কাছের সংখ্যাটা অ্যাকচুয়ালি কিরকম? 3 এর চাইতে ছোট কিন্তু 3 এর খুব কাছের, 3 এর চাইতে ছোট কিন্তু 3 এর খুব কাছের সংখ্যাটা আসলে কি? একটু ভাবো তো। আচ্ছা, সংখ্যাটা অ্যাকচুয়ালি কিরকম হয় দেখো তো। সংখ্যাটা এরকম হয় না? এই সেই সংখ্যা না, বলো তো? 3 এর চাইতে ছোট, 3 এর চাইতে ছোট কিন্তু 3 এর খুব কাছে না? তুমি যে কয়টা 9 এক্সট্রা অ্যাড করতে থাকবা তুমি ততই 3 এর কাছাকাছি যাইতে পারবা, তাই না? 3 এর ততই কাছাকাছি যাইতে পারবা, রাইট? যে কয়টা 9 তুমি এক্সট্রা লাগাইতে পারবা তত তুমি 3 এর কাছাকাছি যাইতে পারতেছো, তাই না? এটাই তো। আচ্ছা, তার মানে যখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে এই 3 কে অ্যাপ্রোচ করার চেষ্টা করতেছি, তখন আমরা যেই নাম্বারের মাধ্যমে বা যে সংখ্যাটার মাধ্যমে আমরা 3 এর খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি সেটা এটাই সেই সংখ্যাটাতে, এটাই সেই সংখ্যা। আচ্ছা, আবার আমরা যখন দেখো তো রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করতেছি, রাইট হ্যান্ড সাইড থেকে যখন আমরা অ্যাপ্রোচ করতেছি তখন দেখো তো 3 এর রাইট হ্যান্ড সাইডে যে নাম্বারগুলো এক্সিস্ট করে সেটা কি বলো তো? 3 এর চাইতে বড়, অবশ্যই 3 এর চাইতে বড়। তো 3 এর চাইতে বড় এই সংখ্যাগুলো 3 এর চাইতে বড় কিন্তু 3 এর খুব কাছের, 3 এর চাইতে বড় কিন্তু 3 এর খুব কাছের সংখ্যাটা অ্যাকচুয়ালি কি? 3 এর চাইতে বড় কিন্তু 3 এর খুব কাছের সংখ্যাটা অ্যাকচুয়ালি কি বলো তো? একটু ভাবো যে 3 এর চাইতে বড় কিন্তু 3 এর খুব কাছের সংখ্যাটা অ্যাকচুয়ালি কি রকম হয়? দেখো তো, এই সংখ্যাটা এরকম না? তুমি যে কয়টা শূন্য এক্সট্রা অ্যাড করবা 1 এর আগে, যে কয়টা শূন্য তুমি এক্সট্রা অ্যাড করবা ততই কি বলো তো 3 এর কাছাকাছি যাইতে পারবা না? ততই কি 3 এর কাছাকাছি যাইতে পারবা, রাইট? অর্থাৎ এই দেখো তো এই সংখ্যাটা আবার 3 এর চাইতে বড়, 3 এর চাইতে বড়। এবং আমাদের, আচ্ছা আমাদের কন্ডিশনটা কি ছিল যে 3 এর চাইতে বড় হইতে হবে কিন্তু 3 এর খুব কাছের হইতে হবে, তাই না? তো রাইট হ্যান্ড সাইড থেকে যখন আমরা 3 কে অ্যাপ্রোচ করার চেষ্টা করতেছি তখন 3 এর চাইতে বড় কিন্তু 3 এর খুব কাছের সংখ্যাটা এটাই হয় কিনা বলো তো? খুব কাছের সংখ্যা তো এটাই, তাই না? খুব কাছের সংখ্যা তো এটাই। আবার যখন লেফট হ্যান্ড সাইড থেকে আমরা 3 কে অ্যাপ্রোচ করার চেষ্টা করতেছি তখন 3 এর চেয়ে ছোট কিন্তু 3 এর খুব কাছের সংখ্যাটা কি, এটাই না? আশা করি বোঝা গেছে। আশা করি বোঝা গেছে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোচ করার কনসেপ্ট। কি বলতো? এটাই আমাদের অ্যাপ্রোচ করার কনসেপ্ট। কি বলতো? এটাই আমাদের অ্যাপ্রোচ করার কনসেপ্ট। তাহলে আমি যদি জিনিসটাকে একটু সামারাইজ করি যে আমরা এতক্ষণ কি দেখলাম, আমরা একটু শুরুতে যাই। যে আমরা কি দেখলাম যে ম্যাথমেটিক্সে লিমিটের বেলায় কন্ডিশন দেখতে এমন হয়, কন্ডিশনের আউটলুক এরকম, ঠিক আছে? এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাকে কি পড়া হয় যে এক্স টেন্স টু এ। ওকে, এক্স টেন্স টু এ আমাদের কনস্ট্যান্ট ভ্যালু। তো এই টেন্স টু মানে কি? অ্যাপ্রোচ করা। টেন্স টু মানে কি? অ্যাপ্রোচ করা। তার মানে পুরো ফ্রেজটার সারমর্ম হচ্ছে যে এক্স কি করতেছে? এ কে অ্যাপ্রোচ করতেছে। ওকে, এক্স কি করতেছে? এ কে অ্যাপ্রোচ করতেছে। আচ্ছা, তো এক্স এ কে অ্যাপ্রোচ করতেছে এই কথাটারই বা মানে কি? যে এক্স কি করতেছে? এর খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু এক্স কখনোই কি করতে পারবে না? এ কে টাচ করতে পারবে না। এক্স এর খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু এক্স কি করতে পারবে না? এ কে কখনোই টাচ করতে পারবে না। টাচ করতে না পারা মানে কি? যে এক্স কখনোই এ এর সমান হইতে পারবে না। এক্স কখনোই এ এর সমান হইতে পারবে না। দ্যাটস ইট, এটাই। ওকে, আচ্ছা, আর এখানে জাস্ট জিনিসটাকে ইলাবোরেট করলাম যে কয়ভাবে অ্যাপ্রোচ করতে পারে। এখানে আমাদের 3 একটা কনস্ট্যান্ট ভ্যালু, রাইট? তো 3 না, যে কোনো কনস্ট্যান্ট ভ্যালুকে অ্যাকচুয়ালি আমাদের ভেরিয়েবল কয়ভাবে অ্যাপ্রোচ করতে পারে সেটা আমরা দেখলাম। যে বেসিক্যালি 2 ভাবে অ্যাপ্রোচ করতে পারে, একটা লেফট হ্যান্ড সাইড থেকে আর একটা রাইট হ্যান্ড সাইড থেকে, তাই না? একটা লেফট হ্যান্ড সাইড থেকে আর একটা রাইট হ্যান্ড সাইড থেকে। এর ফাঁকে আমরা দেখলাম যে লেফট হ্যান্ড লিমিটের কনসেপ্ট আর রাইট হ্যান্ড লিমিটের কনসেপ্টের সাথে একটু পরিচিত হইলাম। যে লেফট হ্যান্ড সাইড থেকে যদি আমরা কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালুকে অ্যাপ্রোচ করি তাহলে যে লিমিটিং ভ্যালুটা আমরা পাই সেটাকে আমরা বলতেছি লেফট হ্যান্ড লিমিট, এবং রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করলে যে লিমিটিং ভ্যালুটা পাচ্ছি সেটাকে বলতেছি রাইট হ্যান্ড লিমিট। আচ্ছা, ওকে, তো এই হচ্ছে আমাদের সামারি। তো এখন আমরা যেটা দেখব
সেটা হচ্ছে যে কোনো একটা ফাংশনের লিমিটিং ভ্যালু অ্যাকচুয়ালি কিভাবে ইভ্যালুয়েট করতে হয়, কোনো একটা ফাংশনের লিমিটিং ভ্যালু কিভাবে ইভ্যালুয়েট করতে হয়। আচ্ছা, আমি একটা ইজি এক্সাম্পল নেই, একটা ইজি একটা ফাংশন নিচ্ছি, খুব কমপ্লিকেটেড কিছু নেব না। তো এটা আমাদের একটা ফাংশন, ওকে? এই ফাংশনটা কি বলতো? একটা কন্টিনিউয়াস ফাংশনের এক্সাম্পল, তাই না? এটা একটা কন্টিনিউয়াস ফাংশনের এক্সাম্পল। আচ্ছা, এটা কন্টিনিউয়াস ফাংশন এক্সাম্পল। এখন আমাদের কন্ডিশনটা বলে দিল এরকম, এই সেম কন্ডিশনটাই নিচ্ছি, হ্যাঁ? তো এটা আমাদের কি বলে দিল? কন্ডিশনটা বলে দিল আমাদের গিভেন ফাংশন এটা আমাদের কন্টিনিউয়াস ফাংশন, ওকে? এখন কি বলতেছে যে আমাদের লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করতে বলতেছে। ওই সিনট্যাক্সটা আমি আবার ফিরে যাই। এখানে আমাদের কন্ডিশন আসতো, এখানে আমাদের ফাংশন আসতো, তাই না? তো আমাদের কি চাচ্ছে? লিমিটিং ভ্যালুটা চাচ্ছে। মানে লিমিটিং ভ্যালুটা কিভাবে ইভ্যালুয়েট করতে হয় সেটা একটু তোমাদের দেখাই। আচ্ছা, একটা জিনিস সবসময় মনে রাখবা, এতক্ষণে আমরা কি দেখছি? যে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালুকে এক্স অ্যাপ্রোচ করতেছে, রাইট? এটা আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, এটা আমাদের কনস্ট্যান্ট ভ্যালু। এক্স যে অলওয়েজ কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালুকেই অ্যাপ্রোচ করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। এক্স ইনফিনিটিকেও অ্যাপ্রোচ করতে পারে, ওকে? এক্স কিন্তু ইনফিনিটিকেও অ্যাপ্রোচ করতে পারে। এই জিনিস আমরা প্রবলেম সলভিং এর টাইমে দেখবো। বাট আপাতত তোমাদের বোঝার খাতিরে জাস্ট কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে কাজ করবো, ওকে? জাস্ট কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে কাজ করবো। আচ্ছা দেখো, এক্স আমাদের কোন একটা কনস্ট্যান্ট ভ্যালুকে যখন অ্যাপ্রোচ করতেছে, তো এক্স কি করতেছে? একটা ঘটনা ঘটাইতেছে না বলতো? এক্স কি করতেছে? একটা ঘটনা ঘটাইতেছে। এক্স কি বলতো? একটা ভেরিয়েবল না? একটা ফাংশনের ভেরিয়েবল তো, তাই না? তো কোন একটা ফাংশনের ভেরিয়েবল যখন কোন একটা ঘটনা ঘটাইতেছে, কোন একটা ফাংশনের ভেরিয়েবল যখন কোন একটা ঘটনা ঘটাইতেছে, তোমার ইনটিউশন কি বল? তোমার ইনটিউশন কি বল? যে সেই ফাংশনটা এর দ্বারা প্রভাবিত হবে অবশ্যই, তাই না? এর দ্বারা কি হবে বলতো? প্রভাবিত হবে। আচ্ছা, এখন ম্যাথমেটিক্সে জিনিসটা ম্যাথমেটিক্যালি কিভাবে প্রভাবিত হয় সেটা একটু তোমাদের দেখাই। এক্স এখানে কি করতেছে? একটা কনস্ট্যান্ট ভ্যালুকে অ্যাপ্রোচ করতেছে। একটা কি করতেছে? কনস্ট্যান্ট ভ্যালুকে অ্যাপ্রোচ করতেছে। আচ্ছা, খুব ভালো কথা। তো এই ভেরিয়েবলের ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স। এখন এক্স যখন কোন একটা কনস্ট্যান্ট ভ্যালুকে অ্যাপ্রোচ করে, তখন সেই ভেরিয়েবলের ফাংশনটা একটা আউটপুটকে অ্যাপ্রোচ করে। কি করে বলতো? একটা স্পেসিফিক আউটপুটকে অ্যাপ্রোচ করে। কি করে? একটা স্পেসিফিক আউটপুটকে অ্যাপ্রোচ করে। ভালো করে শোনো, ওকে? এফ অফ এক্স এর ভেরিয়েবল কি? এক্স। এফ অফ এক্স এর ভেরিয়েবল এক্স। এক্স কি করতেছে? একটা কনস্ট্যান্ট ভ্যালুকে অ্যাপ্রোচ করতেছে। আচ্ছা, খুব ভালো কথা। তো এক্স যখন কোন একটা কনস্ট্যান্ট ভ্যালুকে অ্যাপ্রোচ করে, তখন সেই ভেরিয়েবলের ফাংশনটাও একটা আউটপুটকে অ্যাপ্রোচ করে। কি করে? একটা আউটপুটকে অ্যাপ্রোচ করে। ঠিক আছে? সে আউটপুটকে অ্যাপ্রোচ করে। সে আউটপুটটা কি হবে? কোন আউটপুটকে অ্যাপ্রোচ করবে? এই ক্ষেত্রে আমাদের আউটপুটটা হবে এটা। এই ক্ষেত্রে আউটপুটটা কি হবে বলতো? এটা। অর্থাৎ এফ অফ এক্স কি করবে বলতো? এফ অফ এক্স তার মানে এফ অফ এ কে অ্যাপ্রোচ করে। কাকে অ্যাপ্রোচ করে? এফ অফ এ কে অ্যাপ্রোচ করে। অর্থাৎ যত এ এর কাছাকাছি আগাইতে থাকে এক্স যতই এ এর কাছাকাছি আগাইতে থাকে, এফ অফ এক্স ততই এফ অফ এ এর কাছাকাছি আগাইতে থাকে। বোঝা গেছে কথা? এফ অফ এক্স ততই কি করতে থাকে? এফ অফ এ এর কাছাকাছি আগাইতে থাকে। আচ্ছা, এখন যে আউটপুটকে আমাদের অ্যাপ্রোচ করতেছে এফ অফ এ, আমরা একদম শুরুতে মনে করার চেষ্টা করতো। একদম শুরুতে যখন লিমিটের মেকানিজম পড়তেছিলাম ফ্লো চার্টের মাধ্যমে, তখন কি বলছিলাম বলতো? তখন বলছিলাম না যে এফ অফ এক্স যে আউটপুটকে অ্যাপ্রোচ করে, ওটা কি বলছিলাম তোমাদের? আচ্ছা, মেবি বলিনি, ওকে। আচ্ছা, এফ অফ এক্স দেখো, এফ অফ এক্স যখন এফ অফ এ কে অ্যাপ্রোচ করতেছে, তো এফ অফ এক্স আমাদের যাকে অ্যাপ্রোচ করতেছে সেই হবে আমাদের লিমিটিং ভ্যালু। কি হবে বলতো? সেই হবে আমাদের লিমিটিং ভ্যালু। যদি আমি তোমাদের শুরুতে না বলে থাকি, এখন দেখে রাখো যে এফ অফ এক্স কি করতেছে বলতো? এফ অফ এ কে অ্যাপ্রোচ করতেছে, ওকে? এফ অফ এ কে অ্যাপ্রোচ করতেছে, এবং যাকে অ্যাপ্রোচ করবে সেটাই হবে আমাদের কি বলতো? লিমিটিং ভ্যালু। ফাংশনটা ভেরিয়েবলের কোন একটা অ্যাকশনের কারণে ফাংশনটা
ফাংশনটা, ওই ভেরিয়েবলের ফাংশনটা যাকে অ্যাপ্রোচ করবে সেটাই হবে ওই ফাংশনের লিমিটিং ভ্যালু। ওকে, সেটাই হবে ওই ফাংশনের লিমিটিং ভ্যালু। আচ্ছা ঠিক আছে, এখানে বলো তো, এখানে এখন আমাকে বলো এক্স কি করতেছে, 3 কে অ্যাপ্রোচ করতেছে না? 3 কে অ্যাপ্রোচ করতেছে কিনা বলো তো? হ্যাঁ, 3 কে অ্যাপ্রোচ করতেছে। আচ্ছা, তাহলে এখন বলো এফ অফ এক্স কাকে অ্যাপ্রোচ করবে? এখানে এ কে অ্যাপ্রোচ করলে, এক্স ভেরিয়েবলটা যখন এ কে অ্যাপ্রোচ করতেছে, তখন বলো তো এফ অফ এক্স কাকে অ্যাপ্রোচ করতেছে? এফ অফ এ কে অ্যাপ্রোচ করতেছে, তাই না? তাহলে এফ অফ এ কে যদি অ্যাপ্রোচ করে, তাহলে বলো তো এই ক্ষেত্রে, এই স্পেসিফিক ক্ষেত্রে বলো এক্স যখন 3 কে অ্যাপ্রোচ করতেছে, তাহলে এফ অফ এক্স কাকে অ্যাপ্রোচ করবে? এফ অফ এক্স তাহলে এফ অফ 3 কে অ্যাপ্রোচ করবে না? এফ অফ এক্স তাহলে কি করবে? এফ অফ 3 কে অ্যাপ্রোচ করবে, তাই না? এ এর জায়গায় জাস্ট 3 কে বসায় দাও, দ্যাটস ইট। 3 ও একটা কনস্ট্যান্ট ভ্যালু, এও একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই না? এ তো সকল কনস্ট্যান্ট ভ্যালুকে মানে রিপ্রেজেন্ট করতেছে, তাই না? আচ্ছা, তাহলে এফ অফ 3 কে অ্যাপ্রোচ করবে, এফ অফ এক্স এফ অফ 3 কে অ্যাপ্রোচ করবে, এবং এফ অফ 3 টাই কি হবে? আমাদের লিমিটিং ভ্যালু। এফ অফ 3 টাই কি হবে তাহলে? আমাদের লিমিটিং ভ্যালু। আচ্ছা, এখন এফ অফ 3 ক্যালকুলেট করো, কত হয়? এফ অফ 3 হয় আমাদের 11। এফ অফ 3 কি হয়? এফ 3 কত হয়? এফ অফ 3 হয় 11। তার মানে 11টাই হবে এই স্পেসিফিক কন্ডিশনের ক্ষেত্রে, এই স্পেসিফিক কন্ডিশনের ক্ষেত্রে আমাদের ফাংশন এফ অফ এক্স, এফ অফ এক্স এর লিমিটিং ভ্যালু হবে 11। কি হবে বলো তো? লিমিটিং ভ্যালুটা হবে 11। আশা করি বোঝা গেছে। যদি কেউ না বুঝে থাকো, আবার এই অংশটা আবার আরেকবার দেখো, ইনশাল্লাহ বুঝে যাবা। এটা খুব কঠিন কিছু না। ওকে, দেখো আমি আরেকবার রিপিট করি, যারা বোঝো নাই মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা দেখো, আমাদের এখানে ভেরিয়েবল একটা ঘটনা ঘটাইতেছে, কি করতেছে? একটা অ্যাকশনে লিপ্ত। আমাদের ভেরিয়েবলটা, আমাদের ভেরিয়েবলটা কি বলতো? আমাদের ভেরিয়েবলটা কি বলতো? একটা অ্যাকশনে লিপ্ত। এই যে আমাদের ভেরিয়েবল একটা অ্যাকশনে লিপ্ত। ওকে, সে কি করতেছে? একটা কনস্ট্যান্ট ভ্যালুকে অ্যাপ্রোচ করতেছে। আচ্ছা, খুব ভালো কথা। এখন তোমার ইনটিউশন কি বলে যে কোন একটা ভেরিয়েবল, কোন একটা ফাংশনের ভেরিয়েবল যখন কোন একটা কামে ব্যস্ত, তখন সেই ফাংশনটাকে চুপচাপ বসে থাকবে? সেই ভেরিয়েবলের ফাংশনটা, সেই ভেরিয়েবলের ফাংশনটাও তো প্রভাবিত হবে, তাই না? সেই ভেরিয়েবলের ফাংশনটাও প্রভাবিত হবে। আচ্ছা, এখন সেই ভেরিয়েবলের ফাংশনটা কিভাবে প্রভাবিত হবে? দেখো, যখন আমাদের কোন একটা ফাংশনের ভেরিয়েবল কোন একটা কনস্ট্যান্ট ভ্যালুকে অ্যাপ্রোচ করে, তখন আমাদের এফ অফ এক্স সেই ভেরিয়েবলের ফাংশনটাও একটা আউটপুটকে অ্যাপ্রোচ করে। কি করে? একটা আউটপুটকে অ্যাপ্রোচ করে। কি করে? আউটপুটকে অ্যাপ্রোচ করে। ঠিক আছে, এবং সেই আউটপুটটা কি হয়? সে আউটপুটটা সে আউটপুটটা হয় এফ অফ এ। কি হয় বলো তো? সে আউটপুটটা হয় এফ অফ এ। ওকে, সে আউটপুটটা কি হয়? এফ অফ এ। আচ্ছা, আউটপুট যদি আমাদের এফ অফ এ হয়, তাহলে বলো তো আলটিমেটলি আমাদের এফ অফ এক্স কাকে অ্যাপ্রোচ করতেছে? আলটিমেটলি আমাদের এফ অফ এক্স কাকে অ্যাপ্রোচ করতেছে? এফ অফ এ কে অ্যাপ্রোচ করতেছে না, তাই না? এটাই তো আউটপুট, এফ অফ এই তো আউটপুট। তাহলে আলটিমেটলি কাকে অ্যাপ্রোচ করতেছে? এফ অফ এ কে অ্যাপ্রোচ করতেছে। আচ্ছা, আমাদের ফাংশন যখন কোন একটা জিনিসকে অ্যাপ্রোচ করবে, আমাদের ফাংশন যখন কোন একটা আউটপুটকে অ্যাপ্রোচ করবে, মানে আমাদের ফাংশনটা যখন কোনো কিছুকে অ্যাপ্রোচ করবে, সেটাই হবে সেই ফাংশনের লিমিটিং ভ্যালু। সেটাই কি হবে বলো তো? সেই ফাংশনের লিমিটিং ভ্যালু হবে। ওকে, তার মানে এখানে আমাদের এফ অফ এটাই কি হবে? এফ অফ এক্স এর লিমিটিং ভ্যালু হবে। ওকে, বোঝা গেছে কথা? আশা করি এবার বোঝা গেছে। তাহলে দেখো, এই স্পেসিফিক কন্ডিশনের ক্ষেত্রে, এই স্পেসিফিক কন্ডিশনের ক্ষেত্রে এই স্পেসিফিক কন্ডিশনের ক্ষেত্রে তাহলে কি হয় বলতো? এফ অফ এক্স তাহলে কাকে অ্যাপ্রোচ করবে? এফ অফ 3 কে অ্যাপ্রোচ করবে না? জাস্ট এর জায়গায় 3 কে বসাই দিছি, দ্যাটস ইট। জাস্ট এর জায়গায় 3 কে বসাই দিছি। এফ অফ এক্স তাহলে কাকে অ্যাপ্রোচ করবে? এফ অফ 3 কে অ্যাপ্রোচ করবে। কারণ এফ অফ 3 এর ভ্যালু কত? এফ অফ 3 এর ভ্যালু কত? 11, তাই না? এফ অফ 3 এর ভ্যালু কত? 11। আচ্ছা, তাহলে আমাদের লিমিটিং ভ্যালু কি হবে? আমাদের লিমিটিং ভ্যালু হবে 11। আমাদের লিমিটিং ভ্যালু তাহলে কি হবে? 11 হবে। আশা করি এবার বোঝা গেছে। আশা করি এবার তোমাদের মাথায় ঢুকছে ব্যাপারটা। ওকে, আশা করি এবার তোমাদের মাথায় ব্যাপারটা ঢুকছে। আচ্ছা, এভাবেই হচ্ছে আমাদের লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করতে হয়। লিমিটিং ভ্যালু যে অলওয়েজ তোমার এরকম সাদামাটাই থাকবে, যে অলওয়েজ তোমার কন্টিনিউয়াস একটা ফাংশন দিয়ে দেবে, হ্যাঁ, যে একটা খুব ইজি সাদামাটা একটা কন্ডিশন তোমাকে অলওয়েজ ফিট করাবে, এমনটা না। আমরা ডিসকন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে কিভাবে লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করতে হয় সেটাও দেখবো। ওকে, সেটাও আমরা দেখবো, বাট এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আপাতত জাস্ট তোমাদেরকে দেখাইলাম যে লিমিটিং ভ্যালু কিভাবে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে হয়, কিভাবে ইভ্যালুয়েট করতে হয় কন্টিনিউয়াস ফাংশনের বেলায়।
ডিসকন্টিনিউয়াস ফাংশনের বেলায় আমরা দেখব সামনের ক্লাস যেগুলো আপলোড হবে সেখানে আমরা মূলত প্রবলেম সলভ করব লিমিট রিলেটেড লিমিট রিলেটেড নানান ধরনের প্রবলেম সলভ করব। তখন আমাদের ফাউন্ডেশনটা মজবুত হবে যে কোনো একটা ফাংশনের লিমিটিং ভ্যালু অ্যাকচুয়ালি কিভাবে ক্যালকুলেট করতে হয়। ওকে, আচ্ছা, আপাতত জাস্ট তোমাদেরকে খুবই ইজি একটা ফাংশন দিয়ে জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে ভাই কোন একটা ফাংশনের লিমিটিং ভ্যালু কিভাবে বাই করতে হয়। ওকে, এতটুকু বুঝলেই চলবে, আপাতত এতটুকু বুঝলেই চলবে। ঠিক আছে, আপাতত এতটুকু বুঝলেই চলবে। আচ্ছা, ভিডিওর নেক্সট সেগমেন্টে যাওয়ার আগে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট ডিসক্লেমার দিয়ে দিই যে দেখো, এতক্ষণ ধরে আমি যা আলাপ করছি, আগের স্লাইডটায় যদি আমি একটু যাই, তাহলে দেখো আমি এখানে যে সমস্ত কথাবার্তা বলছি, যে ভাই কি বলছি, যে যখন কোন একটা ফাংশনের ভেরিয়েবল কোন একটা কনস্ট্যান্ট ভ্যালুকে অ্যাপ্রোচ করতেছে, তখন সেই ফাংশনটা এফ অফ এ কে অ্যাপ্রোচ করবে। এটাই তো বলছি, তাই না? যখন কোন একটা ভেরিয়েবল কোন একটা কনস্ট্যান্ট ভ্যালুকে কি করতেছে, অ্যাপ্রোচ করতেছে, তার মানে এফ অফ এক্স তার ফাংশন এফ অফ এ কে অ্যাপ্রোচ করবে। ঠিক আছে, এই স্টেটমেন্টটা শুধুমাত্র কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে 100% অ্যাপ্লিকেবল। কি বলতো, কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রেই 100% অ্যাপ্লিকেবল। ওকে, এই জন্যই আমি তোমাদেরকে এই জিনিসটা এই কন্টিনিউয়াস ফাংশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। ওকে, তো এই জিনিসটা 100% অ্যাপ্লিকেবল কন্টিনিউয়াস ফাংশনের বেলায়। বাট যখন আলাপটা ডিসকন্টিনিউয়াস ফাংশন নিয়ে হবে, তখন এই স্টেটমেন্টটা পুরোপুরি ঠিক না। ওকে, এই স্টেটমেন্টটা পুরোপুরি ঠিক না। আচ্ছা দেখো, তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিই। মনে করো আমাদের কাছে এই ফাংশনটা আছে, এটা একটা ভাই ডিসকন্টিনিউয়াস ফাংশন, তাই না? এটা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। এটা ডিসকন্টিনিউয়াস ফাংশন কেন? কারণ ভাই x = 2 তে এই ফাংশনের কোনো ভ্যালুই পাওয়া যায় না, এই ফাংশনের কোনো আউটপুট পাওয়া যায় না। কোন পয়েন্টে? x = 2 পয়েন্টে। ঠিক আছে, আচ্ছা, এই কারণে এটা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। আচ্ছা ঠিক আছে, এখন এই ফাংশনটার বেলায়, এই স্পেসিফিক ডিসকন্টিনিউয়াস ফাংশনটার বেলায় আমি যদি কন্ডিশনটা এভাবে সেট করি, আমি আমি যদি বলি যে এই স্পেসিফিক কন্ডিশনের ক্ষেত্রে এই ফাংশনটার লিমিটিং ভ্যালু বাইর করো, তাহলে কিন্তু আমরা দেখব যে এফ অফ এক্স কিন্তু আর এফ অফ 2 কে ডিরেক্টলি অ্যাপ্রোচ করতে পারতেছে না। এফ অফ 2 এর কি কোনো আদতেও ভ্যালু আছে? এফ অফ 2 এর কি আদতেও কোনো ভ্যালু পাওয়া যায় এফ অফ 2 এর বেলায়? এফ অফ 2 এর বেলায় জিনিসটা কি? আচ্ছা, এই সাইনটা আমি একটু চেঞ্জ করি। আচ্ছা, এফ অফ 2 এর বেলায় কি বলতো? এফ অফ 2 এর বেলায় কি জিনিসটা আনডিফাইন্ড না? এফ অফ 2 তে তো জিনিসটা আনডিফাইন্ড, কারণ ইনপুট হিসেবে এক্স কখনোই কি হইতে পারবে না, 2 হইতে পারবে না। এই কারণে এফ অফ 2 কি আনডিফাইন্ড হয়ে যাবে। তার মানে স্পেসিফিক কন্ডিশনের বেলায় এই ফাংশনটার যদি লিমিটিং ভ্যালু বের করতে চাই, তাহলে এফ অফ এক্স কিন্তু আর ডিরেক্টলি এফ অফ 2 কে অ্যাপ্রোচ করতে পারতেছে না। এই ফাংশনটাকে, এই ফাংশনটার লিমিটিং ভ্যালু এই স্পেসিফিক কন্ডিশনের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদেরকে জিনিসটাকে একটু সিম্পলিফাই করে লিখতে হয়। ওকে, জিনিসটাকে একটু সিম্পলিফাই করতে হয়। আচ্ছা দেখো তো, এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হইলে আমরা এটা লিখতে পারি কিনা বলো তো? অবশ্যই পারি, তাই না? এটা যদি কেটে দিই, এটা কিন্তু যদি ভাগ করি, তাহলে আমাদের কি বাকি থাকবে বলো তো? x+2, এটা তো অবশিষ্ট থাকে, তাই না? এই তো অবশিষ্ট। আচ্ছা, তো এখন আমরা মূলত 2 কে এখানে ইনপুট দিয়ে, এই 2 কে এখন যদি আমরা এখানে ইনপুট দেই, সিম্পলিফাইড ভার্সনটাই যদি আমরা এই 2 কে ইনপুট দেই, তাহলে কিন্তু তখন আমরা একটা আউটপুট পাচ্ছি। তখন কিন্তু তাইলে আমরা আউটপুটটা পাচ্ছি, মানে আউটপুটটা কি হয়? 4 হয়। আউটপুটটা কি হয় বলতো? 4। তার মানে এই স্পেসিফিক কন্ডিশনের ক্ষেত্রে এই ডিসকন্টিনিউয়াস ফাংশনটার লিমিটিং ভ্যালু আলটিমেটলি কত? 4। ডিরেক্টলি কিন্তু এফ অফ এক্স আমাদের এফ অফ 2 কে ডিরেক্টলি অ্যাপ্রোচ করতে পারতেছে না। এই জন্যই বলছি যে এই শর্তটা শুধুমাত্র কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে 100% অ্যাপ্লিকেবল। ডিসকন্টিনিউয়াস ফাংশনের বেলায় এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে এই ধরনের স্টেটমেন্ট কাজ করে না। এখন যদি এই কন্ডিশনটা আমি একটু চেঞ্জ করে দিই,
আমি যদি এই কন্ডিশন সেট করি তাহলে কিন্তু আর সমস্যা নেই, তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই। এফ অফ থ্রি এর ভ্যালু কি? এফ অফ থ্রি এর ভ্যালু যদি বাইর করো তাহলে কিন্তু আসতেছে ভ্যালু। এফ অফ টু এর মতো কিন্তু আনডিফাইন্ড না। এফ অফ টু এর মতো কি আনডিফাইন্ড? এফ অফ টু এর মতো কিন্তু আনডিফাইন্ড না। সেই ক্ষেত্রে কিন্তু এফ অফ থ্রি ইকুয়ালস টু কত আসতেছে? 5 আসতেছে, তাই না? এফ অফ থ্রি এর ভ্যালু 5 আসতেছে। এই ক্ষেত্রে কি বলতো লিমিটিং ভ্যালু? এই ক্ষেত্রে এই স্পেসিফিক কন্ডিশনের ক্ষেত্রে এই ফাংশনটার লিমিটিং ভ্যালু তার মানে আসতেছে ডিরেক্টলি। তার মানে এই ফাংশনটা এফ অফ এক্স এই ক্ষেত্রে এফ অফ থ্রি কে কি অ্যাপ্রোচ করতেছে? অ্যাপ্রোচ করতে পারতেছে। কোনো সমস্যা হয়েছে? হয়নি। তো এই ধরনের কন্ডিশনের বেলায় ডিসকন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে আমার যে আগের বলা স্টেটমেন্টটা, অর্থাৎ এই কন্টিনিউয়াস ফাংশনের বেলায় যে স্টেটমেন্টটা আসলে 100% অফ দ্য টাইম ঘটে, যেটা সত্য হয় 100% অফ দ্য টাইম, সেটা ডিসকন্টিনিউয়াস ফাংশনের বেলায় 100% অফ দ্য টাইম খাটে না। এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে এই কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে যে শর্তটা ছিল সেটা ফেইল করে, ঠিক আছে? এই স্টেটমেন্টটা ফেইল করে ডিসকন্টিনিউয়াস ফাংশনের বেলায় যখন আমাদের কন্ডিশনটা এভাবে সেট হয়। ওকে, এই কথাটা মনে থাকে যেন। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কনফিউশন বাধায় না কেউ, কনফিউশন বাধায় না ডিসকন্টিনিউয়াস ফাংশনের বেলায়। আচ্ছা, আবার আমি একটু সাম আপ করি। ডিসকন্টিনিউয়াস ফাংশনের বেলায় এই জিনিসটা অলওয়েজ ট্রু হবে। কন্টিনিউয়াস ফাংশনের বেলায় কি হবে? এক্স যখন একে অ্যাপ্রোচ করবে তখন এফ অফ এক্স এফ অফ এ কে অ্যাপ্রোচ করবে। এটা কি হবে বলো তো? কন্টিনিউয়াস ফাংশনের বেলায় স্টেটমেন্ট 100% ট্রু। বাট ডিসকন্টিনিউয়াস ফাংশনের বেলায় এই স্টেটমেন্টটা অল দ্য টাইম ট্রু হয় না, ঠিক আছে? অল দ্য টাইম ট্রু হয় না। স্পেসিফিক কিছু কন্ডিশনের ক্ষেত্রে ডিসকন্টিনিউয়াস ফাংশন উদ্ভট আচরণ করে। তখন আমাদেরকে ওই ডিসকন্টিনিউয়াস ফাংশনটাকে সিম্পলিফাই করে তারপরে ইনপুট নিতে হয়। অ্যাকচুয়ালি সিম্পলিফাই করে তারপর ইনপুট নিতে হয়। বাট কন্টিনিউয়াস ফাংশনের বেলায় ওই সিম্পলিফিকেশনের ঝামেলাটা নাই, যার কারণে স্টেটমেন্টটা 100% অফ দ্য টাইম কন্টিনিউয়াস ফাংশনের বেলায় ট্রু হয়। বাট ডিসকন্টিনিউয়াস ফাংশনের বেলায় ঝামেলা আছে। ওকে, আচ্ছা, এতটুকু বুঝলেই চলবে। হুম? আশা করি বুঝতে পারছো। আচ্ছা চলো, এখন আমরা একটু লেফট হ্যান্ড লিমিট LHL অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট RHL নিয়ে একটু বিস্তারিত আলোচনা। দেখো, কন্ডিশন যখন তোমাদেরকে পড়াচ্ছিলাম তখন আমি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে? আমি বলছিলাম যে সামনে কাজে দেবে। আচ্ছা, এখন সেই সময়টা এসে গেছে। আমরা এখন দেখবো যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এটা অ্যাকচুয়ালি কেন ইউজ করা হয়, কেন এই দুইটা জিনিস খুবই ইউজফুল ম্যাথমেটিক্সে, বিশেষ করে কোন একটা ফাংশনের লিমিটিং ভ্যালু। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটু বলে রাখি, তো দেখো এখন পর্যন্ত আমরা যে কয়টা ফাংশন নিয়ে কাজ করছি সবগুলোর ক্ষেত্রে আমরা কোন একটা কন্ডিশন ফিট করাইছি লিমিট অপারেটরটাকে, সে একটা আমাদেরকে লিমিটিং ভ্যালু দিয়ে দিচ্ছে, ঠিক আছে? সে আমাদেরকে একটা লিমিটিং ভ্যালু দিয়ে দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে কি, যে সব ধরনের ফাংশনের ক্ষেত্রে কিন্তু আবার আমরা লিমিটিং ভ্যালু পাই না, ঠিক আছে? সব কয়টা ফাংশনের ক্ষেত্রে কিন্তু আমরা লিমিটিং ভ্যালু পাই না। এই যেমন ধরো, এটা একটা স্পেশাল ফাংশন, এটা মনে করো আমাদের একটা স্পেশাল ফাংশন, ঠিক আছে? এই স্পেশাল ফাংশনটা এই পার্টিকুলার কন্ডিশনের ক্ষেত্রে কি বলতো, এই পার্টিকুলার কন্ডিশনের ক্ষেত্রে আমাদের এই ফাংশনটা কোনো লিমিটিং ভ্যালু দেয় না, ঠিক আছে? এই পার্টিকুলার ফাংশনটার জন্য আমাদের এই ফাংশন মানে এই পার্টিকুলার কন্ডিশনের জন্য আমাদের এই ফাংশনটা কি দেয় না বলতো? কোনো লিমিটিং ভ্যালুই আমাদেরকে দেয় না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এখন প্রশ্ন আসতে পারে যে ভাই কেন দেয় না? আচ্ছা, বলতেছি। তার আগে তোমাদেরকে কোন একটা ফাংশনের, ঠিক আছে, কোন একটা ফাংশনের লিমিটিং ভ্যালু আদৌ এক্সিস্ট করবে কি করবে না সেটা শর্ত তোমাদেরকে একটু বলে দিই। কোন একটা ফাংশনের লিমিটিং ভ্যালু আদতেও এক্সিস্ট করবে কি করবে না সেটা শর্ত আমি তোমাদেরকে একটু লিখে দিই। এটা হচ্ছে আমাদের কন্ডিশন, কোন একটা ফাংশনের লিমিটিং ভ্যালু এক্সিস্ট করবে কি করবে না সেটার। দেখো, আমাদেরকে লেটস সে এটা হচ্ছে আমাদের একটা গিভেন ফাংশন এফ অফ এক্স। আগের ফাংশনটাই নিচ্ছি, এটা হচ্ছে আমাদের একটা গিভেন ফাংশন, ঠিক আছে? আমাদেরকে আগে এই ফাংশনটার লেফট হ্যান্ড লিমিট বাইর করা লাগবে, ঠিক আছে? লেফট হ্যান্ড লিমিট বাইর করা লাগবে এবং দেখা লাগবে যে এই ফাংশনটারই যে লেফট হ্যান্ড লিমিট আমরা বাইর করলাম, এই ফাংশনটারই রাইট হ্যান্ড লিমিটের সাথে কি ইকুয়েট করে কি।
এই ফাংশনটার যে আমরা লেফট হ্যান্ড লিমিট বাইর করব এবং এই ফাংশনটারই যে আমরা রাইট হ্যান্ড লিমিট বাইর করব, অবশ্যই এই ফাংশনটার তো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুইটা এক্সিস্ট করবে, তাই না? আচ্ছা, তখন এই ফাংশনটার আমরা যে লেফট হ্যান্ড লিমিটটা বাইর করতে যাচ্ছি, সেই লেফট হ্যান্ড লিমিটটা কি এই ফাংশনটারই রাইট হ্যান্ড লিমিটের সাথে সমান কিনা সেটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? যদি আমাদের LHL এবং RHL দুইটা পরস্পরের সমান হয়ে যায়, তাহলে কি বলবো বলতো? যে কোনো একটা ফাংশনের লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে কোনো একটা গিভেন কন্ডিশনের সাপেক্ষে, ঠিক আছে? কন্ডিশন জিনিসটা কিন্তু এখানে স্টিল ইম্পর্টেন্ট, ঠিক আছে? কন্ডিশন জিনিসটা কিন্তু স্টিল ইম্পর্টেন্ট। এই ফাংশনটা এই পার্টিকুলার কন্ডিশনের জন্য কোনো লিমিটিং ভ্যালু দিতে পারে না, কিন্তু এই ধরনের এই যে এই কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু এই ফাংশনটা ভ্যালিড, ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু এর লিমিটিং ভ্যালু আমরা পাই, কোনো সমস্যা হয় না। বাট এই পার্টিকুলার কন্ডিশনের ক্ষেত্রেই এই ফাংশনের কিছু একটা হয়ে যায়, সে কি করতে পারে না, কোনো একটা লিমিটিং ভ্যালু এই কন্ডিশনের ক্ষেত্রে দিতে পারে না, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা এই শর্তটা তো দেখলাম যে কোনো একটা ফাংশনের লিমিটিং ভ্যালু এক্সিস্ট করবে কি করবে না, সেটা শর্তটা দেখলাম যে কি বলতো, LHL এবং RHL ইকুয়াল হইতে হবে, কোনো একটা স্পেসিফিক কন্ডিশনের ক্ষেত্রে, আচ্ছা, এখন তোমাদেরকে প্রসেসটা একটু দেখাই। মনে করো আগের ওই কন্ডিশনটাই নিচ্ছি, x টেন্ডস টু 3, ঠিক আছে? আর এই ফাংশনটাও আমি সেমই রাখতেছি, ঠিক আছে? এই ফাংশনটাও সেমই রাখতেছি। আচ্ছা, ঠিক আছে, এটা তো আমাদের একটা কন্টিনিউয়াস ফাংশনের এক্সাম্পল, তাই না? এটা একটা কন্টিনিউয়াস ফাংশনের এক্সাম্পল। এটা ডিসকন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রেও সিমিলারলি অ্যাপ্লিকেবল, ঠিক আছে? এই প্রসেসটা ডিসকন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রেও সিমিলারলি অ্যাপ্লিকেবল। আচ্ছা, এখন দেখো যে আমরা কোন একটা ফাংশনের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করব কিভাবে? আচ্ছা, দেখো তো কন্ডিশন পার্টটাই আমি তোমাদের বলছিলাম না যে কোনো একটা স্পেসিফিক কনস্ট্যান্ট ভ্যালুকে এর খাড়া বরাবর যদি আমি একটা ইমাজিনারি লাইন ড্র করি, তাহলে দেখো তো এই সাইডটা আমাদের কি বলো তো, লেফট হ্যান্ড, এটা আমাদের কি রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? আমি কি বলছিলাম কন্ডিশন পড়ানোর টাইমে, যে আমাদের এই ভেরিয়েবলটা কোন একটা কনস্ট্যান্ট ভ্যালুকে দুই ভাবে অ্যাপ্রোচ করতে পারে। কয়ভাবে? দুই ভাবে। একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করতে পারবে, আর একটা কি বলতো, রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করতে পারবে। একটা লেফট হ্যান্ড সাইড থেকে আর একটা রাইট হ্যান্ড সাইড থেকে। দেখো তো, মনে করার চেষ্টা করো তো, আমি কি বলছিলাম যে লেফট হ্যান্ড সাইড থেকে যখন আমরা অ্যাপ্রোচ করব, তখন আমরা যে লিমিটিং ভ্যালুটা পাই সেটা কি বলতো, লেফট হ্যান্ড লিমিট। ঠিক আছে ভাই, মনে পড়ছে। আবার যখন আমরা রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করার চেষ্টা করব, তখন যে লিমিটিং ভ্যালুটা পাই সেটা কি বলতো, রাইট হ্যান্ড লিমিট, ঠিক আছে? সেটা কি বলবো, রাইট হ্যান্ড লিমিট। আচ্ছা, এখন দেখো বলতো, এই সংখ্যাটার একদম ক্লোজেস্ট আমি যদি লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করার চেষ্টা করি 3কে যদি লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করার চেষ্টা করি, তাহলে 3 এর চাইতে ছোট কিন্তু 3 এর খুব কাছের সংখ্যাটা কি হবে বলতো? 3 এর চাইতে ছোট কিন্তু 3 এর খুব কাছের সংখ্যাটা কি হবে বলতো? 2.999। এটা হবে কিনা? তুমি আরো অনেকগুলা 9 অ্যাড করতে পারবা, যত অ্যাড করবা ততই কি 3 এর কাছাকাছি যাইতে পারবা, তাই না? আচ্ছা, তো লেফট হ্যান্ড সাইড থেকে যখন অ্যাপ্রোচ করবো 3কে, তখন কি এটাই হচ্ছে 3 এর সবচেয়ে ক্লোজেস্ট নাম্বার না? 3 এর চাইতে ছোট কিন্তু 3 এর খুব কাছের, ঠিক আছে? আচ্ছা, আবার যখন রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করতেছি, তখন কি বলতো, 3 এর চাইতে বড় এবং 3 এর চাইতে বড় কিন্তু 3 এর খুব কাছের সংখ্যাটা কি হবে? 3.00001 এরকম না? এটা হবে কিনা বলতো? হ্যাঁ, এটাই হবে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। এখন যখন আমরা এই ফাংশনটার লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করব, তখন বেসিক্যালি ইনপুট হিসেবে আমরা এটা নেব। কি করব বলতো? ইনপুট হিসেবে আমরা এটা নেব। এতক্ষণ ধরে আমরা দেখে আসছি যে ভাই, যখন এক্স কোন একটা কনস্ট্যান্ট ভ্যালুকে অ্যাপ্রোচ করতেছে, তখন এফ অফ এক্স কি করতেছে, এফ অফ এ কে অ্যাপ্রোচ করতেছে। এটা কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে না? এভাবে আমরা কি করতেছি বলতো,
লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করতেছি। বাট যখন আমরা লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করতে যাই, যখন আমরা লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করতে যাচ্ছি, তখন আমাদেরকে লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করলে আমাদের সেই কনস্ট্যান্ট ভ্যালুটার সব থেকে কাছের যে সংখ্যাটা পাওয়া যায়, সব থেকে কাছের যে সংখ্যাটা পাওয়া যায় সেটাকে আমরা কি করব বলো তো, ইনপুট হিসেবে নেব। ঠিক আছে, সেই সংখ্যাটাকে কি করব, ইনপুট হিসেবে নেব। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এই জিনিসটাকে যদি আমরা ইনপুট হিসেবে নেই, তাহলে অ্যাকচুয়ালি আমরা লিমিটিং ভ্যালুটা আমাদের কি হবে দেখো তো, একটু ক্যালকুলেট করো তো। আমি একটু ক্যালকুলেটরের মাধ্যমে দেখি। আচ্ছা, এই জিনিসটাকে এই জিনিসটাকে যখন এই জিনিসটাকে যখন তুমি ইনপুট হিসেবে নিবা, তখন তুমি যদি এর লিমিটিং ভ্যালুটা ক্যালকুলেট করো, তাহলে এক্স্যাক্টলি তুমি 10.9994, তুমি যদি 2.999 কে ইনপুট ভ্যালু হিসেবে নাও, এই ফাংশনটায় তুমি যদি 2.99 কে ইনপুট করো, তাহলে লেফট হ্যান্ড লিমিট তুমি পাচ্ছ 10.99994। ঠিক আছে। আচ্ছা, আবার যখন তুমি 3.00001 কে ইনপুট হিসেবে নিচ্ছ এই ফাংশনটাতে, তখন তুমি রাইট হ্যান্ড লিমিট পাচ্ছ কত বলো তো, একটু ক্যালকুলেট করে দেখি। 3.0001, এই ক্ষেত্রে আমরা লিমিটিং ভ্যালুটা পাচ্ছি, রাইট হ্যান্ড লিমিট আমাদের আসতেছে 11.0006। আচ্ছা, দুইটাকে এখন যদি আমি একটু রাউন্ড ফিগার করি, এটাকে আমরা 11 লিখতে পারি কিনা বলো তো। রাউন্ড ফিগার করলে এটাকে আমরা 11 লিখতে পারি, এটাকেও রাউন্ড ফিগার করলে আমরা 11 লিখতে পারি। আচ্ছা দেখো, রাউন্ড ফিগার করার পর দেখো তো এলএইচএল এবং আরএইচএল ইকুয়েট হয়ে গেছে কিনা। এলএইচএল এবং আরএইচএল কি বলতো, ইকুয়াল হয়েছে কিনা বলতো। হ্যাঁ ভাই, ইকুয়াল হয়েছে। হ্যাঁ ভাই, ইকুয়াল হয়ে গেছে। তার মানে কি বলতো, এই স্পেসিফিক কন্ডিশনের ক্ষেত্রে, এই স্পেসিফিক কন্ডিশনটার ক্ষেত্রে আমাদের এই ফাংশনটার লিমিটিং ভ্যালু তাহলে বলতো এক্সিস্ট করে কি করে না। হ্যাঁ করে ভাইয়া, করে। কেন করে, কারণ শর্ত ফুলফিলড। ঠিক আছে, শর্ত আমাদের কি হয়েছে বলতো, শর্তকে স্যাটিসফাই করতে পারছে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এতটুকু যদি বুঝে থাকো, এতটুকু যদি বুঝে থাকো, তাহলে এই ফাংশনটার ক্ষেত্রেও সিমিলার জিনিস অ্যাপ্লাই করে দেখো। এই ফাংশনটার ক্ষেত্রে তোমরা একবার কি করবা বলো তো, একবার লেফট হ্যান্ড লিমিট বাইর করবো এই ফাংশনটার জন্য। এই ফাংশনটার ক্ষেত্রে এই শর্ত সাপেক্ষে একবার কি করবা বলো তো, লেফট হ্যান্ড লিমিট বাইর করবা। আরেকবার কি করবা বলো তো, রাইট হ্যান্ড লিমিট বাইর করবা। ঠিক আছে, একবার লেফট হ্যান্ড লিমিট বাইর করবা, আরেকবার রাইট হ্যান্ড লিমিট বাইর করবা। করে দেখবা যে লেফট হ্যান্ড লিমিট আসতেছে -1 এবং রাইট হ্যান্ড লিমিট আসতেছে +1। কি আসতেছে বলো তো, লেফট হ্যান্ড লিমিট আসতেছে -1 আর রাইট হ্যান্ড লিমিট আসতেছে +1। তো এই দুটাকে আমরা কি ইকুয়াল বলতে পারি? এই দুটাকে কি আমরা ইকুয়াল বলতে পারি? না ভাইয়া, পারি না। তো যদি ইকুয়াল না বলতে পারি, এই দুইটা যদি ইকুয়াল না হয়, তাহলে বলো তো এই স্পেসিফিক কন্ডিশনের ক্ষেত্রে এই ফাংশনটার কি আদৌ কোনো লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে? না ভাইয়া, করে না। ঠিক আছে, এটা করে না। এটা তোমরা জাস্ট করে দেখো যে 0-কে একবার লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করবা, একবার রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করবা। ঠিক আছে, এবার এভাবে অ্যাপ্রোচ করে দেখবা যে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু আসতেছে -1, রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু আসতেছে +1। তো দুইটা যেহেতু ইকুয়েট করা যাচ্ছে না, তার মানে এই ফাংশনটার কি নাই বলো তো, লিমিটিং ভ্যালু নেই স্পেসিফিক কন্ডিশনের ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি পুরা ব্যাপারটাকে আরেকবার একটু সামারাইজ করি, যে ভাই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দিয়ে আমরা অ্যাকচুয়ালি করলামটা কি, যারা একটু বোঝো নাই এই পার্টটুকু, তাদের জন্য আমি আরেকবার একটু রিপিট করে দিই। এই পুরো জিনিসটা আমি আরেকটু সাম আপ করি তোমাদের জন্য। যে দেখো, লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট, ঠিক আছে, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট, কোন একটা কনস্ট্যান্ট ভ্যালুকে যদি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করি, তাহলে আমরা যে লিমিটিং ভ্যালুটা পাচ্ছি সেটাকে বলতেছি লেফট হ্যান্ড লিমিট। আবার যদি রাইট হ্যান্ড সাইড থেকে সেই সেম কনস্ট্যান্ট ভ্যালুটাকে অ্যাপ্রোচ করি, তাহলে আমরা পাচ্ছি রাইট হ্যান্ড লিমিট। ঠিক আছে,
একটা আসতেছে কি বলতো লেফট হ্যান্ড লিমিট আর একটা আসতেছে রাইট হ্যান্ড লিমিট। আচ্ছা ঠিক আছে, কোন একটা গিভেন ফাংশন তোমার কাছে আছে, কোন একটা গিভেন ফাংশন তোমার কাছে আছে, একটা স্পেসিফিক কন্ডিশন তোমাকে বলে দিছে, ঠিক আছে, একটা স্পেসিফিক কন্ডিশন তোমাকে বলে দিছে। ওকে ঠিক আছে, খুব ভালো কথা। এখন লেফট হ্যান্ড লিমিটের বেলায়, এখন লেফট হ্যান্ড লিমিট তুমি যদি ক্যালকুলেট করতে চাও তাহলে কি করবা বলো তো? যে সংখ্যাটা এখানে বলে দেবে, যে সংখ্যাটা এখানে বলে দেবে, যে কনস্ট্যান্ট ভ্যালুটা তোমার এখানে এক্স অ্যাপ্রোচ করবে যাকে, সেটাকে তুমি একবার লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করে দেখবা, আর একবার কি করবা রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করে দেখবা। লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করে এই ফাংশনটার একটা লিমিটিং ভ্যালু বের করবা, রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করে এই সেম ফাংশনটাকে আরেকবার কি করবা, লিমিটিং ভ্যালু বের করবা। বের করার পরে দেখবা যে এলএইচএল এবং আরএইচএল কি পরস্পরের সমান হচ্ছে কিনা। যদি পরস্পরের সমান হয় তাহলে কংগ্রাচুলেশনস, লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে এই স্পেসিফিক কন্ডিশনের ক্ষেত্রে। বাট যদি না হয় তাহলে স্যাডলি এই ফাংশনটার কি নাই বলতো, এই স্পেসিফিক কন্ডিশনের ক্ষেত্রে কোনো লিমিটিং ভ্যালু নাই। ওকে, দ্যাটস ইট। আশা করি বোঝা গেছে। একটা দুইটা কোয়েশ্চেন করলেই আসলে তোমরা বুঝে যাবা। এই যেমন ধরো তোমাদেরকে একটা হোমওয়ার্ক যদি দেই, এই ফাংশনটার ক্ষেত্রে আমি তো বলেই দিছি কি করতে হবে, বাট তোমরা একটু করে দেখো, হ্যাঁ, এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক। ওকে, এই ফাংশনটার কেন, মানে এই ফাংশনটায় কেন এই জিনিসটা -1 হচ্ছে, কেন এই জিনিসটা +1 হচ্ছে, এটা করে দেখো, ঠিক আছে, করে দেখো। আচ্ছা, আমি যদি আরেকটা ফাংশন তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিই, এটা কি বলতো, একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। কি বলতো, একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। তোমাদেরকে একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন হোমওয়ার্ক হিসেবে দিলাম, যে এই স্পেসিফিক কন্ডিশনের ক্ষেত্রে, এই স্পেসিফিক কন্ডিশনের ক্ষেত্রে তোমরা বাইর করবা যে এই ফাংশনটার আদৌ কোনো লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে কি করে না, ঠিক আছে, আদৌ কোনো লিমিটিং ভ্যালু এই স্পেসিফিক কন্ডিশনের ক্ষেত্রে এক্সিস্ট করে কি করে না, এটা তোমাদের এইটা, তোমাদের হোমওয়ার্ক থাকলো 2টা, ঠিক আছে। এই 2টা খুবই সহজ জিনিস, অ্যাকচুয়ালি খুবই সহজ জিনিস। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তোমাদেরকে এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা অ্যাকচুয়ালি প্রবলেম সলভিং এর দিকে আগাবো, লিমিট রিলেটেড যে প্রবলেমস গুলো আছে সেগুলো আমরা সলভ করব, ঠিক আছে। আচ্ছা তাহলে ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে।